একজন পুলিশ অফিসার নকল সোনার চেইনের হদিস করতে গিয়ে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অপরাধ চক্রের জালে। এই চক্র শুধু চেইন জালিয়াতিতেই সীমাবদ্ধ নয়, তারা মেয়েদেরকে ড্রাগ দিয়ে ফাঁদে ফেলে, তাদের গোপন ভিডিও রেকর্ড করে এবং ব্ল্যাকমেল করে। কিন্তু এখানেই আছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। এই চক্র টার্গেট করে শুধুমাত্র পুলিশ অফিসারের মেয়েদেরকেই। কিন্তু কেন? এই চক্র এত স্পেসিফিকভাবে পুলিশ পরিবারকেই কেন টার্গেট করছে? আর নকল চেইনের পেছনে এদের আসল সম্পর্কটাই কি? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শুভ। মিস্টার রিভিউ চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি সম্প্রতি মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার সিনেমা অফিসার অন ডিউটি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। সকালে আলুবা পুলিশ স্টেশনে নূতন সার্কেল ইন্সপেক্টর জয়েনিং হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় থানার সামনে একটা বাস আসে। এসআই ব্যাপারটা দেখার জন্য বাসের কাছে গেলে জানতে পারে এক বৃদ্ধার সোনার চেইন চুরি হয়ে গেছে। বৃদ্ধা তার পেছনে বসে থাকা দুজন মহিলাকে এসআই তাদের তিনজনকে থানার ভিতরে নিয়ে যায় এবং বলে আপোষে চেইনটি ফিরিয়ে দিলে তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হবে না, এমনকি কেউ এই ব্যাপারে কিছু জানতেও পারবে না। কিন্তু মহিলারা কনফিডেন্সের সাথে বলে যে তারা চেইনটি নেয়নি, বৃদ্ধা তাদের অকারণেই ফাঁসাচ্ছে। এর মধ্যেই থানার সার্কেল ইন্সপেক্টর সিআই হরিশঙ্কর এসে পৌঁছায়। হরির আকর্ষণ হলে সে এসে কি হয়েছে জানতে চায়। এসআই ঘটনাটা খুলে বললে প্রথমে হরি জিজ্ঞেস করে মহিলা কনস্টেবলরা কোথায়। এসআই জানায় দুজন ট্রেনিং এ চলে গেছে আর একজন ছুটিতে আছে। তো হরি নিজেই এবার মহিলাদের সাথে ডিল করতে চায়। হরি একজন মহিলার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে নির্দেশ দেয় যে চেইনটি ফিরিয়ে দাও। মহিলা আবারও বলে সে চেইনটি নেয়নি। প্রয়োজনে পুলিশ কর্মকর্তা তাকে সার্চ করে দেখতে পারে। মহিলা জানতো পুলিশেরা মহিলাদের গায়ে হাত দেয় না, কিন্তু হরি ছিল খুবই ঘাটতেরা। সে মহিলার চুলের মুঠি চেপে ধরে। তখন মহিলা আঙুল উঁচিয়ে বলে আপনি ঠিক করছেন না, আমি প্রেগনেন্ট। আঙুল উঁচিয়ে কথা বলায় হরি আরো রেগে গিয়ে মহিলার পেটে একটি লাথি মারে। এটা দেখে মহিলার আরেক সঙ্গী স্বীকার করে নেয় চেইনটা তারাই নিয়েছে, তার কাছে আছে। হরি চিৎকার দিয়ে বলে কেমন পুলিশ তোমরা, চেহারা দেখেও বুঝতে পারো না কে অপরাধী। এবার হরি নিজের ডেস্কে গিয়ে প্রথমেই হরি নিজের নেম প্লেটটা ডাস্টবিনে ছুঁড়ে মারে, কারণ আসলে হরি আগে এর থেকে বড় পোস্টে ছিল। কোনো একটা ঘটনার কারণে তাকে সাসপেন্ড করা হয়। এরপরে তাকে ডিমোশন দিয়ে সিআই হিসাবে জয়েনিং করা হয়। একটু পরেই এসআই হরিকে মিষ্টি খাওয়াতে আসে, কারণ তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। মিষ্টি খাওয়ানোর সময় এসআই জিজ্ঞেস করে মহিলার বিরুদ্ধে কোনো কেস ফাইল করবে কিনা। হরি বলে কেস ফাইল করলে বৃদ্ধাকে বারবার কোর্টের চক্কর কাটতে হবে, তাই সে বলে সবাইকে ছেড়ে দিতে। এরপরে এসআই বলে হরি প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মেরেছে, তাই ওই মহিলা যদি কোনো হসপিটালে গিয়ে চেক আপের জন্য যায় বা উল্টোপাল্টা কিছু ঘটে তাহলে সবাই ফেসে যাবে। হরি আবারও রেগে আগুন হয়ে যায় এবং বলে আমাকে জ্ঞান দিতে এসো না। ধমক খেয়ে এসআই বাইরে চলে যায়। তবে সে ঊর্ধ্বতন কর্মকর্তাকে সবকিছু জানিয়ে রাখে যাতে পরে কোনো সমস্যা না হয়। এবার ঊর্ধ্বতন কর্মকর্তা হরিকে কিছুক্ষণের মধ্যেই বারবার ফোন করছিল, কিন্তু হরি ফোন রিসিভ করছিল না। সে রেগে মেগে আগুন হয়ে যায় এবং সবাইকে ডাক দিয়ে লাইনে দাঁড়াতে বলে এবং লাইনে দাঁড় করিয়ে বকাঝকা শুরু করে দেয় এবং সবাইকে আলটিমেটাম দেয় এখানে কোনো কথা যদি কেউ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিক করে তাহলে সে তার জীবন নরক বানিয়ে দেবে। এদিকে হরিকে ফোনে না পেয়ে থানার টেলিফোনে ডিএসপি ফোন করে। হরি ফোনটা রিসিভ করেই স্পষ্টভাবে বলে তুমি আমাকে কিসের জন্য কল দিয়েছো আমি জানি, কিন্তু তোমার যদি এতই কিছু থাকে তাহলে তুমি নিজে এসে থানাটা সামলাও। টেলিফোনটা রেখে এর মধ্যে হরি ভিতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই থানায় আরেকটা কেস আসে। কেসটি নিয়ে এসেছিল শ্রীরাম ফাইন্যান্সের একজন কর্মচারী এবং একজন বাস কন্ট্রাক্টর চন্দ্রবাবু। ফাইন্যান্সের কর্মচারী অভিযোগ করে চন্দ্রবাবু একটা নকল চেইন নিয়ে এসেছে তাদের কাছে বিক্রি করার জন্য, কিন্তু চন্দ্রবাবু আবার উল্টো অভিযোগ করছে আসলে সে আসল চেইনই নিয়ে গিয়েছিল, তারা আসলে চেইনটি বদলে দিয়েছে। হরি জানতে চায় সে কবে কোথা থেকে চেইনটি কিনেছিল। সে জানায় 2 আগস্ট 2022 মেয়ের জন্মদিন উপলক্ষে এই চেইনটা আন্নাসারা জুয়েলারি থেকে কিনেছিল। এখন সে তার স্ত্রীর সার্জারির জন্য চেইনটা বিক্রি করতে চায়। হরি পুলিশকে নির্দেশ দেয় তারা যেন কেসটা ঘেঁটে দেখে, চন্দ্রবাবুর কথার সত্যতা যাচাই করে। এরপর হরি নিজেই চন্দ্রবাবুর সাথে হাসপাতালে যায় এবং দেখে তার স্ত্রী সত্যিই অসুস্থ। সেখানে চন্দ্রবাবুর মেয়েও ছিল। হরি চন্দ্রবাবুর মেয়েকে জিজ্ঞেস করে চেইনটি কি তোমার? চেইনটি না দেখেই তার মেয়ে উত্তর দেয় চেইনটি আমার। এতে হরির মনে তার উপর সন্দেহ জন্ম নেয়, তাই সে মেয়েটির সাথে আলাদাভাবে কথা বলে এবং হুমকি ধমক দিয়ে জানতে পারে চেইনটা আসলে নকল। মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনে ছিল। ছেলেটা মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করেছে, তাই মেয়েটা চেইন দিয়ে ছেলেটার দাবি পূরণ করেছিল। সবকিছু শোনার পর হরি চন্দ্রবাবুকে আর কিছুই বলে না এবং হরি নির্দেশ দেয় তার সাথে থাকা লোককে হাসপাতালের পিওরের সাথে কথা বলে তার স্ত্রীর সার্জারির ব্যবস্থা করে দেয় এবং সার্জারির শেষে তার মেয়েকে যেন থানায় নিয়ে আসে। এরপর হরি নকল চেইনের ছবিটি তুলে তার দুজন স্টাফ প্রবীণ ও অ্যান্টনিকে পাঠিয়ে দেয়। এই চেইনের হদিস তার
তারা যেন খুঁজে বের করে। স্টাফেরা প্রথমে আনসারা জুয়েলারিতে গিয়ে জানতে পারে চন্দ্রবাবু যা বলেছে সবই সত্যি, এখান থেকেই চেনটি কেনা হয়েছিল। তারপর তারা পুরো শহরের সবগুলো দোকান খুঁজতে থাকে কোথায় চেনটা বিক্রি করা হয়েছে। অবশেষে তারা ভীমা জুয়েলারি শপে চেনটি পেয়ে যায়। তবে এই চেইনের সাথে আরো 3টি চেইন ছিল যা একটি মেয়ে বন্ধক রেখে গিয়েছিল। তারা সেই মেয়েটি যেখানে চাকরি করে সেখানে খোঁজ নিয়ে জানতে পারে সে আসলে ছুটিতে আছে। তো এবার এই চেইনগুলোকে কোথা থেকে কিনেছিল সেই ডিটেলস বের করে। একটা চেইন তো চন্দ্রবাবু কিনেছিল, আর একটা চেইন কিনেছিল জোসেফ নামের একজন পুলিশ অফিসার, আর তৃতীয় চেইনটার ব্যাপারে এখনো কোনো ডিটেলস পাওয়া যাচ্ছে না। তারা হরির সাথে দেখা করে ব্যাপারটা জানায়। এখানে আর একটা ব্যাপার হলো জোসেফ নামের একজন পুলিশ অফিসার দ্বিতীয় চেইনটা কিনেছিল। সে 8 মাস আগে হঠাৎ করে সুইসাইড করে মারা যায়। তো হরি এবার জোসেফের বাড়িতে ইনকোয়ারি করার জন্য যায়। জোসেফের স্ত্রী জানায় জোসেফ সুইসাইড করার মতো লোক ছিল না, তবুও সে কেন সুইসাইড করলো এটি একটি রহস্য। হরি চেইনটা বের করে জোসেফের স্ত্রী এবং তার মেয়েকে দেখায়। দুজনেই চেইনটা চিনতে পারে। হরি জিজ্ঞেস করে তোমার চেইনটা আসলে কিভাবে হারিয়ে গিয়েছিল। জোসেফের মেয়ে জানায় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকের একজন ছিনতাইকারী তার চেইনটি ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে সে থানায় মামলাও করেছিল। হরি মেয়েটির কথা দেখে বুঝতে পারে আসলে সে মিথ্যা কথা বলছে, সেও আসলে একজন ভিকটিম। এদিকে অ্যান্টনি এবং প্রবীণ তৃতীয় চেইনটা যেখান থেকে কেনা হয়েছিল সেখানে খোঁজ নিয়ে জানতে পারে চেইনটা স্বয়ং হরি কিনেছিল। বিলের ডিটেলসে হরির নাম দেখে দুজনেই অবাক হয়ে যায়। তারা হরিকে কথাটা না জানিয়ে আগে ডিএসপি কে জানায়। ডিএসপি নির্দেশ দেয় তারা যেন হরিকে এই ব্যাপারে কিছুই না জানায় আর দ্রুত তার সাথে দেখা করে। যাই হোক, এদিকে হরি থানায় এসে দেখে চন্দ্রবাবু দাঁড়িয়ে আছে, তবে সে একাই দাঁড়িয়েছিল। হরি বেশ বিরক্ত হয়ে চন্দ্রবাবুকে নির্দেশ দেয় আগামীকালকে যেন সে তার মেয়েকে সাথে নিয়ে আসে। চন্দ্রবাবু জিজ্ঞেস করে তার মেয়ের সাথে এই কেসের কি লেনদেন। হরি এবার বিরক্ত হয়ে জানিয়ে দেয় তার মেয়ে এই চেইনটা বদলে দিয়েছে কারণ একটি ছেলের সাথে তার রিলেশন ছিল। ছেলেটা তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে ব্ল্যাকমেল করেছিল। এই চেইনটার বিনিময়ে সে ছেলেটার মুখ বন্ধ করেছে। তাই হরি এখন তার স্টেটমেন্ট নিতে পোক্সো কেস ফাইল করবে। কিন্তু চন্দ্রবাবু কিছুতেই এটি বিশ্বাস করতে পারছিল না। তার একমাত্র মেয়ের সম্মান নিয়ে টানাটানি সে কিছুতেই মানতে পারছিল না। এ সময় হরির কাছে নোটিশ আসে সে যেন দ্রুত ডিএসপির সাথে দেখা করে। সে দ্রুত ডিএসপি অফিসে গিয়ে দেখা করলে তাকে জানায় যে তাকে সাইবার ট্রেনিং এর জন্য কালকেই হায়দ্রাবাদ পাঠানো হবে। হরি বিরক্ত হয়ে বলে আমার জন্য এই শাস্তি বরাদ্দ ছিল। ডিএসপি বলে আইপিএস অফিসারের মুখে ঘুষি মারার আগে এটা ভাবা উচিত ছিল। কোনো প্রতিউত্তর না দিয়ে বেরিয়ে যায় হরি। অফিস থেকে বের হতেই হরি অ্যান্টনিকে দেখতে পায়। অ্যান্টনিকে দেখার পর হরি শিওর হয়ে যায় চেইনের কেস থেকে তাকে সরানো হচ্ছে, তাই জন্য তাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে। হরি রেগে গিয়ে আবারও ডিএসপির অফিসে ঢোকে এবং জোর গলায় বলে তোমরা যা চাইছো তা আমি হতে দেব না। তোমরা আমাকে এই কেস থেকে সরিয়ে দিতে চাইছো, কিন্তু আমি এই ইনভেস্টিগেশন বন্ধ করব না। কিন্তু এটা কখনো সম্ভব না, আমি এই কেসটার শেষ দেখেই ছাড়বো। এই বলে হরি অফিস থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফিরতে না ফিরতেই হরির কাছে ফোন আসে এবং জানানো হয় চন্দ্রবাবুর মেয়ে সুইসাইড করছে। হরি দ্রুত সেখানে গিয়ে দেখে স্থানীয় লোকজন এবং পার্টির নেতারা রাগে ফুঁসে ফুলে উঠেছে। হরিকে এই মৃত্যুর জন্য দায়ী করেছিল। হরি বাড়িতে ঢুকতেই চন্দ্রবাবু তার গলার কলার চেপে ধরে এবং বলে যে তার মেয়ের মৃত্যুর জন্য সেই দায়ী। হরি এবার রেগে গিয়ে চন্দ্রবাবুর সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং বলে মৃত্যুর পেছনে যারা জড়িয়ে আছে তাদের সবাইকে খুঁজে বের করবে। এরপরে হরি রুমের ভিতরে গিয়ে চন্দ্রবাবুর মেয়ের ঝুলন্ত লাশ দেখে তার একটি স্মৃতির কথা মনে পড়ে এবং খুবই অস্বস্তি বোধ করে এবং অসুস্থ হয়ে পড়ে। তার দম বন্ধ হয়ে আসে। ডিএসপির নির্দেশে হরিকে সেফলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডিএসপি হরির স্ত্রী গীতাকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। তাই হরি বাড়ি ফিরতেই গীতা তাকে পানি খাইয়ে শান্ত করে। হরি কোনো কিছুতেই শান্ত হচ্ছিল না। সে তার বড় মেয়ে নীলা কোথায় জিজ্ঞেস করে। গীতা জানায় নীলা উপরের ঘরে ঘুমিয়ে আছে। তবুও হরির বিশ্বাস হয় না। সে নিজে গিয়ে নীলার ঘরে চেক করে, এমনকি পুরো বাড়িতে চেক করে। নীলাকে খুঁজে না পাওয়ায় সে রেগে যায়, গীতার গায়ে হাত তোলে। তখন গীতা বাধ্য হয়ে হরির কলার চেপে ধরে এবং বলে তুমি আমাদের মেয়েকে হত্যা করেছো, তোমার জন্যই আমার মেয়ে আজ বেঁচে নেই। কথাটা শুনে হরি বাকরুদ্ধ হয়ে বসে পড়ে। আসলে কয়েক মাস আগে শ্যাম নামের একজন ক্রিমিনালকে গ্রেপ্তার করা হয়। শ্যাম এসআই থমাসের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ড্রাগ দিয়ে তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল। সেই ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করছিল। এই জন্য থমাসের মেয়ে আত্মহত্যা করে। এই কেসে শ্যামকে গ্রেপ্তার করলে ইনভেস্টিগেশন
শুনে হরি জানতে পারে শ্যামের সাথে পুরনো ঝামেলা ছিল। শ্যাম একবার একটি 16 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে রেপের কেসে অভিযুক্ত হয়েছিল। সেই কেসের দায়িত্ব পেয়েছিল থমাস। সেইবার শ্যাম ও ভিকটিমের পরিবার থমাসকে সম্মানের ভয়ে কেস ফাইল করতে না করেছিল, কিন্তু কেসটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে চলে যাওয়ার মাধ্যমে থমাসকে বাধ্য হয়ে কেসের চার্জশিট ফাইল করা লাগলো। সেই প্রতিশোধ নীতি শ্যাম থমাসের মেয়ের সাথে এই পরিণতি ঘটিয়েছিল। শ্যামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ সার্চ করা হচ্ছিল। তখন থমাস চলে আসে এবং ঝামেলা শুরু করে। শ্যাম তাদেরকে রাগিয়ে দিতে বলে এই ভিডিওগুলো সে আরো অনেক জায়গায় সেভ করে রেখেছে। কি ভিডিও আছে দেখার জন্য হরি শ্যামের ল্যাপটপ চালু করে। শ্যামের ল্যাপটপ চেক করতে গিয়ে দেখতে পায় তার মেয়ে নীলাও শ্যামের ভিকটিম ছিল। ভেতরে নীলার ভিডিও দেখে হরির রাগ কন্ট্রোল করতে পারে না। শ্যামকে সে বেদর মারধর করে এবং আইপিএস অফিসার তাকে বাধা দিতে আসলে তার মুখেও ঘুষি মারে। হরির অমানবিক মারের জন্য শ্যাম স্পটেই মারা যায়। এই ঘটনাতে হরিকে সাসপেন্ড করে এবং ডিমোশন দেওয়া হয়। তো হরি শ্যামের পর্ব শেষ করে রাগের মাথায় বাড়িতে চলে আসে। ডিএসপি গীতাকে আগেই ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। গীতা নীলাকে জিজ্ঞেস করলে নীলাও তার কাছে সত্যটা স্বীকার করে। হরি বাড়ি ফিরিয়ে গীতা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হরি হুলুস্থুল বাঁধিয়ে দেয়। নীলা ভয়ে দরজা বন্ধ করে দেয়। হরি দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পায় নীলার বডিটা ঝুলছে। নিথল লাশ দেখে হরি ট্রামাটাইজ হয়ে যায়। সে এখনো ভুলে যায় যে তার মেয়ে মারা গেছে। এমনকি সে যখন ছোট মেয়ের জন্য চকলেট নিয়ে আসে তখন একটা চকলেট তার বড় মেয়ে নীলার জন্য নিয়ে আসে। আজকে চন্দ্রবাবুর মেয়েকে সেইমভাবে ঝুলতে দেখে হরির পুরানো স্মৃতিগুলো জেগে উঠেছিল। সে আবারও ট্রামাটাইজ হয়ে পড়ে। তবে অল্প সময়ে হরি আবারও স্বাভাবিক হয়ে যায়। সাইকিয়াট্রিস্ট ডিএসপি কে জানায় হরি এখন ডিউটি করতে পারবে। হরি ফিরে এসে গীতার কাছে ক্ষমা চাইলে গীতা বলে যখনই আমি তোমার দিকে তাকাই তখনই আমার মেয়ের লাশের কথা মনে পড়ে, তাই আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এই বলে গীতা উঠে চলে যায়। হরিও ভীষণ একা হয়ে পড়ে। যাই হোক, হরিদ এরপরে এসআই থমাসের সাথে দেখা করে এবং শ্যামের মৃত্যুর ঘটনায় থমাস হরির দোষ নিজের ঘাড়ে নিয়ে জেলে চলে গিয়েছিল। এই সপ্তাহে থমাস ছাড়া পেয়েছে, তাই হরি থমাসকে ধন্যবাদ এবং অনুশোচনা জানায়। হরি ফিরে আসার পরে ডিএসপি হরিকে বকাঝকা করে সে কেন থমাসের সাথে দেখা করতে গিয়েছিল। থমাস শুধু যে নিজেকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিয়েছে তা নয়, বরং থমাস এই কাজটা না করলে এসপি থেকে শুরু করে ডিউটিতে থাকা সব অফিসারের চাকরি চলে যেত। ডিএসপি আরও জানায় চন্দ্রবাবু তার মেয়ের মার্ডার হওয়ার জন্য হরিকে অভিযুক্ত করেছে। সিএম এবং ডিজিপির অফিসে অভিযোগ ফাইল করেছে, তাই সে হরিকে এইদিকে ফোকাস করতে বলে। এদিকে রাতে থমাসের বাড়িতে 5 জন ছেলে মেয়ে আসে। তারা নিজেদেরকে থমাসের মৃত মেয়ে এসলার ক্লাসমেট হিসাবে পরিচয় দেয়। তবে তাদের কথায় থমাসের সন্দেহ হয়, তাই সে প্রমাণ করার জন্য এসলার কলেজের গ্রুপ ফটো দেখিয়ে একজন টিচারকে দেখিয়ে বলে তাকে চেনে কিনা। কিন্তু এখানেই তারা কট খেয়ে যায় এবং একজন মোবাইলে শ্যামের ফটো বের করে থমাসকে দেখিয়ে বলে এই ছেলেটাকে যে মারা হয়েছিল আমরা আসলে তার বন্ধু। এলসাকে শ্যাম একা কিছু করেনি, বরং শ্যামের সাথে তারাও সবাই ছিল। তারা সেই ভিডিওটা চালু করে দেখায়। থমাস লজ্জায় স্ত্রীর চোখ মাথা চেপে ধরে যাতে এই দৃশ্য দেখতে না হয়। থমাস রেগে গিয়ে তাদের উপরে হাত তুলতে যায়, কিন্তু তখনই দেখে তার স্ত্রীর নাকমুখ দিয়ে ব্লিডিং শুরু হয়। আসলে এরা কৌশলে তাদের শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। ওরা জানায় শ্যামের মৃত্যুর প্রতিশোধ নিতেই ওরা এখানে এসেছে। তবে মৃত্যুর পূর্বে থমাসের স্ত্রী জানিয়ে দেয় শ্যামকে থমাস নয় বরং হরি হত্যা করেছিল। তারা থমাসের ফোন থেকে হরির ফটোটা বের করে এবং সেখান থেকে চলে যায়। সকালে পুলিশ খবর পেয়ে থমাসের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য যায়। পুলিশ ধরে নিয়েছিল এটা আত্মহত্যা। সেখানে হরিও গিয়েছিল। হরি মার্ডার স্পট ভালোভাবে পর্যবেক্ষণ করে ডিএসপি কে জানায় থমাস এবং তার স্ত্রী আত্মহত্যা করেনি, বরং তাদের খুন করা হয়েছে। ডিএসপি বলে ঘরও কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট নেই, দরজায় 4 সেন্টি নেই, তাহলে কিভাবে হলো? তুমি কিভাবে শিওর এটা খুন? হরি বলে এরা যদি মেটার শোকে আত্মহত্যা করে তবে মৃত্যুর সময় এদের হাতে ফ্যামিলি ফটো বা মেয়ের ফটো থাকতো, কিন্তু সেখানে মেয়ের কলেজের গ্রুপ ফটো কি করছিল? তারা আবার বিষ মেলানো বিশেষ শিশি টেবিল থেকে অনেকটা দূরে পায়, তাও আবার রক্তে গড়াগড়ি খাচ্ছিল। মানে বিশেষ শিশিতে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করার জন্য এগুলো করা হয়েছে। হরি কিচেনে 5টা গ্লাস দেখে যেগুলো ধুয়ে ট্রের উপর রাখা হয়েছিল। গ্লাসগুলো এখনো শুকায়নি, তাই হয়তো গত রাতে এখানে 5 জন লোক এসেছিল। এরাই শরবতে বেশ কিছু বিষ মিশিয়ে দিয়েছে। আবার ডাস্টবিনে 8 টুকরো লেবু দেখা যাচ্ছে। এরা 2 জন মানুষ এত লেবুর শরবত খাওয়া পসিবল না। তাছাড়া হরি সিঁড়িঘরে আমের শুকনো পাতা পড়ে থাকতে দেখে। হয়তো এদের মধ্যে একজন ভেতর থেকে দরজা আটকে দিয়ে সিঁড়ি দিয়ে ছাদ থেকে টপকে বেরিয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে
সে ফরেনসিক ডাক্তারকে জানায় গ্লাসে আর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে কিনা। ফরেনসিক ডাক্তাররা জানায় কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট এখানে নেই। হরি নিজের মেয়ে নীলার কয়েকজন বন্ধুর সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে তারা কেউ কি নীলার রিলেশনের ব্যাপারে জানতো কিনা। কেউ এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তখন সে শ্যামের ফটোটা তাদের দেখালে তারা শ্যামকে চিনতে পারে না। এবার হরিকে নীলার চেইনের ব্যাপারে জিজ্ঞেস করলে একজন জানায় নীলার চেইনটা সেই নকল বানিয়ে দিয়েছিল। তাকে বলেছিল সে চেইনটা হারিয়ে ফেলেছে, কথাটা জানতে পারলে বাবা বকবে। এই শুনে নীলাকে সে চেইনটা বানিয়ে দিয়েছিল। এরপরে হরি সিআই জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে সে জানে অ্যাঞ্জেলের সাথে কি ঘটেছিল এবং অ্যাঞ্জেল সবকিছু স্বীকার করে। অ্যাঞ্জেল এবার জানায় যে সে একটা ছেলের প্রেমে পড়েছিল, প্রেমের ফাঁদে ফেলে তাকে ড্রাগ দিয়ে সর্বনাশ করেছিল। হরি অ্যাঞ্জেলকে শ্যামের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটি তার প্রেমিক কিনা, কিন্তু অ্যাঞ্জেল বলে সে অন্য কেউ। এরপর হরি তাকে জিজ্ঞেস করে সে চেইনটা কাকে দিয়েছিল। অ্যাঞ্জেল জানায় যখন তার জ্ঞান ফেরে তার গলায় চেইনটা ছিলই না। হরি সর্বশেষ জিজ্ঞেস করে ওই চক্রটার সাথে কয়জন ছিল। অ্যাঞ্জেল জানায় তারা 3 জন ছিল। এদিকে ভীমা জুয়েলার্সে যেই মেয়েটা চেইন বন্ধক রেখেছিল পুলিশ তাকে খুঁজে পায়। মেয়েটা জানায় সে একটা শপিং মলে চাকরি করে। তো শপিং মলের ট্রায়াল রুমে সে একটা মেয়ের রক্তমাখা জিন্স পেয়েছিল। সেই জিন্সের পকেট থেকে একটা পার্টস ছিল, সেই পার্টসের ভেতরে 3টা চেইন ছিল। মেয়েটার কথার সত্যতা যাচাইয়ের জন্য সে শপিং মলে যায় এবং সেই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে। সিসি ক্যামেরায় সেই ড্রেস পরা মেয়েটিকে দেখতে পায় যেটি ট্রায়াল রুমের থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়েছিল। আর এই মেয়েটা ছিল অপরাধী চক্রের অন্যতম সদস্য আনা। আনা বের হবার সময় একজন পার্সেস ম্যানেজারের সাথে কথা বলছিল। তাই হরি জিজ্ঞাসাবাদ করে। ম্যানেজার জানায় আনার সাথে তার ব্যাঙ্গালোরে একটা পাবে দেখা হয় এবং তারা অনেকবার পার্টিও করেছিল। তবে সেদিন দেখা হওয়ার সময় আনা তাকে না চেনার বান করে চলে গিয়েছিল। তো হরি অবশেষে একটা লিড পেয়ে শপিং মল থেকে বের হচ্ছিল, কিন্তু এ সময় চক্রের আরো 2 জন সদস্য কিস্টি এবং লঞ্চ তাকে ফলো করে। তাই তারা বুঝে যায় হরি আনাকে ডিটেক্ট করে ফেলেছে। এই জন্য আপাতত তাদের শহর ছেড়ে চলে যাওয়া উচিত, কিছুদিন অন্য জায়গায় ঘা ঢাকা দিয়ে থাকতে হবে। কিন্তু সেলিন এটা কিছুতেই মানতে চায় না, কারণ তার বয়ফ্রেন্ড শ্যামকে হত্যা করেছিল হরি। সে শ্যামের হত্যার প্রতিশোধ নিতে চায়। বাকি সবাই মিলে সেলিনকে বুঝায় তারা অবশ্যই হরির উপর প্রতিশোধ নেবে। তবে এই মুহূর্তে আনা ধরা পড়ে গেলে তারা কেউই বাঁচবে না, তাই আপাতত তাদের সাবধান থাকা উচিত। যাই হোক, ডিএসপি হরিকে নিয়ে আইপিএস এর কাছে যায় এবং এসপি থমাসের কেসের প্রোগ্রেস জানতে চাইলে হরি বিস্তারিতভাবে বর্ণনা করে জানায় থমাসকে প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করা হয়েছে আর এই কাজটা হয়তো শ্যামের বন্ধুরাই করেছে। এছাড়া হরি জোসেফের মেয়ে অ্যাঞ্জেলার ব্যাপারটাও এসপি কে জানায় এবং অ্যাঞ্জেলাও ঠিক থমাসের মেয়ের মতোই ভিকটিম। তবে অ্যাঞ্জেলা যে রেপ করা হয়েছিল সে শ্যামা নয়, বরং অন্য কেউ ছিল। সেই ছেলে দুটির আরো 2 জন সঙ্গী ছিল। হরি এসপি কে আনার ফটো দেখায় এবং বলে এই মেয়েটি তাদের গ্যাংয়ের একজন মেম্বার। ধারণা করা হয় এরা সবাই বেঙ্গালুরুতে থাকে, সেখান থেকেই তাদের ক্রাইম শুরু। তাই হরি বেঙ্গালুরুর দিকে যেতে যাচ্ছে। বেঙ্গালুরু গিয়ে বিস্তারিত ইনভেস্টিগেশন করার পারমিশন চায়। সব শোনার পর এসপি হরিকে বাইরে অপেক্ষা করতে বলে এবং ডিএসপি কে জানায় হরির নামে জিডিও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হচ্ছে, তবু তাকে 1 সপ্তাহের মধ্যে আটকানো যেতে পারে। এর মধ্যে কেসটা সলভ করে ফেলতে পারলে একটা সমাধান হবে। এছাড়া সিএম এর সেক্রেটারি ডিএসপির বন্ধু ছিল, তাই সে তার সাথে কথা বলে হরিকে বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো অপরাধীরাও এই সময় বেঙ্গালুরুতে অবস্থান করছিল আর নিজেদের কুকর্ম দোসরে চালিয়ে যাচ্ছিল। এদিকে হরি বেঙ্গালুরুতে পৌঁছে প্রথম লোকাল থানায় গিয়ে জোসেফের কেসের ডিটেলস চায় এবং জোসেফের সুইসাইডের উপরে ইনভেস্টিগেশন শুরু করে। জোসেফের ঝুলন্ত ডেড বডি এবং তার সুইসাইড নোট দেখে হরির সন্দেহ হয় জোসেফকে হয়তো সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল। সুইসাইড নোটের লেখা দেখে মনে হয়েছিল জোসেফকে প্যানিকের মধ্যে ছিল। আবার জোসেফের গলার ফাঁসটাও এক সাইডে বাঁধা মনে হয়েছিল, অথচ নর্মালি ফাঁস পেছনের দিকে বাঁধা হয় যাতে মৃত্যু দ্রুত হয়। জোসেফের ইউনিফর্ম ও আন্ডারওয়্যার পরা ছিল। সুইসাইড করার সময় কেউ এই রকমের অদ্ভুত ড্রেস পরে না। ব্যাপারগুলো নিয়ে সহকর্মীর সাথে আলোচনা করছিল, তখন তাদের কাছে আরেক সহকর্মী হ্যানার ফোন আসে এবং জানায় একটা পাবে আনাকে খুঁজে পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই হরি দ্রুত চলে যায়। হরি প্রথমেই তার সহকর্মীকে দিয়ে পার্কিং লটে থাকা আনার গাড়িতে নিজের স্মার্ট ওয়াচটা লাগিয়ে দেয়, যাতে আনা পালিয়ে গেলেও তাকে ট্র্যাক করা সম্ভব। এরপর তারা ভিতরে ঢুকে যায়। সহকর্মীরা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে থাকে। হ্যানা আনার কাছাকাছি থেকেই ফলো করতে থাকে, কিন্তু আনা ব্যাপারটা বুঝে যায় এবং হ্যানাকে ধাক্কা মেরে
পাব থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। গ্রুপের বাকিদের ব্যাপারটা জানিয়ে দিলে তারা আনাকে নিজেদের সেফ এলাকায় আসতে বলে। এদিকে হরি লোকেশন ট্র্যাক করে আনার গাড়ির পিছনে চলে। অনেকক্ষণ যাওয়ার পর গাড়িটা আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এবং আনা স্পটে মারা যায়। আনার লাশটা পোস্টমর্টমে পাঠায় এবং ফরেন্সিক ডাক্তারকে বলে আনার ডেড বডি কেউ দেখতে এলে তাকে যেন সেটা খবর দিয়ে জানানো হয়। এই বলে হরি বাইরে চলে যায়। এ সময় ফরেন্সিক রুমে আনার বাকি 4 সঙ্গী তাকে দেখতে আসে। ডাক্তার দেখা মাত্রই হরিকে ইনফর্ম করার জন্য ফোন দেয়। হরি ফোন রিসিভ করার আগেই তারা ডাক্তারের ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। হরি ঘটনাটি বুঝতে পেরে দৌড়ে আবারও ভেতরে চলে আসে আর দেখতে পায় ওরা ডাক্তারকে টর্চার করছে। হরিকে দেখার পরে তারা ফোকাস হরির দিকে ঘুরিয়ে দেয়। হরির সাথে তাদের অনেক ফাইট হয়। ফরেন্সিক রুমে যেহেতু ধারালো অস্ত্রের অভাব ছিল না, তাই উভয় পক্ষের বেশ আহত হয়। এক পর্যায়ে ডাক্তার এমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়, তাই অপরাধীরা ডাক্তারকে হোস্টেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরাধীরা পালিয়ে একটি কবরস্থানে এসে আশ্রয় নেয়। তারা আরো বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তারা এই কেসে জড়িত সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এদিকে হরি হাসপাতালের চেকআপের পর জানা যায় তার কোনো সিরিয়াস ইনজুরি হয়নি। আরেক ওয়ার্ডে ভর্তি থাকা ফরেন্সিক ডাক্তার কণিকাকে দেখতে গেলে সে হরিকে জানায় এই গ্রুপের 2টি মেয়ে সেলিন এবং আনাকে সে চিনতে পেরেছে। এদেরকে একবার ড্রাগ কেসের জন্য গ্রেপ্তার করা হয়। এরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ড্রাগ সাপ্লাই দিত। নিজেরাও ভয়াবহ ড্রাগ এডিক্টেড। এই জন্য তাদের ড্রাগ এডিকশন সারানোর জন্য জেল থেকে এখানে আনা হয়েছিল। এরা পশুর চেয়েও ভাইলেন্ট, তাই চিকিৎসা দিয়ে এদেরকে কন্ট্রোল করা পসিবল ছিল না। হরি এসআইকে নির্দেশ দেয় এদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে যেন সার্চ করা হয়। এদের বিরুদ্ধে থাকা বাকি কেসগুলোর ব্যাপারেও জানা যাবে। খোঁজ নিয়ে জানা যায় ড্রাগ কেসে আনা এবং সেলিনের পাশাপাশি শ্যামকেও গ্রেপ্তার করা হয়েছিল আর এদের 3 জনকে গ্রেপ্তার করেছিল এসআই জোসেফ। হরি বুঝতে পারে জোসেফের উপর প্রতিশোধ নিতেই তাহলে তারা খুন করেছে। এই ব্যাপারে বিস্তারিত জানতে হরি জোসেফের একজন সহকর্মীর কাছে যায়। সে জানতে চায় ওদিন রাতে কি হয়েছিল। সেই সহকর্মী জানায় একদিন রাতে তাদের কাছে একটি ফোন আসে, বাসে নাকি 3 জনের কাছে ড্রাগ আছে। তো জোসেফের নেতৃত্বে তারা বাসে রেড দিয়ে দেখে বাসে অলরেডি পাবলিক এরা 3 জন ঝামেলা শুরু করে দিয়েছে। পুলিশ এদের কাছ থেকে কোকেন ভর্তি ব্যাগ নিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাবার পথে খেয়াল করে জোসেফ নিজেও ড্রাগ এডিক্টেড। সে গাড়ির ভেতরে বসেই উদ্ধার করা কোকেনের এক্সএমটি সেবন করে। এটা দেখে জোসেফের সাথে সমঝোতা করতে চায়, কিন্তু জোসেফ বলে সমঝোতা হিসেবে আনাকে ভোগ করতে দিতে হবে। বাজেভাবে টাচ করা শুরু করলে এতে আনা রেগে গিয়ে জোসেফের মুখে থুতু মারে। জোসেফ রেগে যায় এবং গাড়ি জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আনা এবং সেলিনকে জোর করে রেপ করে। মূলত এই জন্যই তারা প্রতিশোধ নিয়েছিল। প্রথমে জোসেফের মেয়েকে ভিকটিম বানিয়েছিল, তারপরে মেয়ের ভিডিও দেখিয়ে জোসেফকে ব্ল্যাকমেল করে সুইসাইড করতে বাধ্য করেছিল। ওই ঘটনার দিনে এসআই থমাস জোসেফের সাথেই ছিল। এই জন্য তারা থমাসের উপর সেমভাবে প্রতিশোধ নেয়। হরি ডিএসপি কে নিয়ে এসপির কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। এ সময় তারা চন্দ্রবাবুকেও ডেকে আনে, কারণ সে এই কেসে জড়িয়ে আছে। আসলে সেদিন যে বাস থেকে 3 জন গ্রেপ্তার করা হয়েছিল, চন্দ্রবাবু সেই বাসের কন্ট্রাক্টর ছিলেন। চন্দ্রবাবুর সাথে ওই দিন তাদের হাতাহাতি হয়েছিল এবং চন্দ্রবাবু ফোন করে পুলিশকে ড্রাগের ব্যাপারে জানিয়েছিল। এই জন্য ওরা চন্দ্রবাবুর মেয়েকেও ভিকটিম বানিয়েছিল। চন্দ্রবাবুকে এই ব্যাপারে জানানো হলে সে সবকিছু বিশ্বাস করতে চায় না। সে ভাবে পুলিশ হয়তো হরিকে বাঁচানোর জন্য নাটকটা সাজাচ্ছে। চন্দ্রবাবু হুমকি দিয়ে বলে তার মেয়ের মৃত্যুর জন্য একমাত্র হরিই দায়ী, তাই সে হরির বিচার দেখেই ছাড়বে। এই বলে সে চলে যায়। যাই হোক, এখন সব হিসাব ক্লিয়ার হয়ে গেল। হরি এই প্রতিশোধ খেলার সাথে কিভাবে জড়িয়ে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ডিএসপি হরিকে নিয়ে গীতার কাছে যায় এবং গীতাকে অপরাধীর ফটো দেখালে গীতা তাদের চিনতে পারে। এখানে নতুন একটা টুইস্ট জন্মায়। আসলে ওই দিন ঘটনার সময় গীতা এবং তার মেয়ে নীলা ওই বাসে ছিল। বাসের ভিতরে বসে সেলিন এবং শ্যাম অসভ্যতামি করছিল, তা আবার ওপেনলি ড্রাগ নিয়েছিল। এই ব্যাপারগুলো দেখে নীলা বেশ কৌতূহলী হয়ে উঠেছিল এবং বারবার ওদের দিকে তাকাচ্ছিল। এই জন্য গীতা রেগে উঠে গিয়ে প্রতিবাদ করে। সেলিন এবং শ্যাম গীতার উপরে হাত তোলে। তা দেখে বাসের সবাই ক্ষেপে যায় এবং কন্ট্রাক্টর চন্দ্রবাবুকে ডাক দেয়। চন্দ্রবাবু এসে পুলিশকে ফোন দিলে ওরা পুলিশের হাতে ড্রাগ সহ ধরা পড়ে। মানে এই পুরো ঘটনার সূত্রপাত গীতাই করেছিল। এই জন্য ওরা প্রতিশোধ নিতে নীলাকে ফাঁসিয়েছিল। তবে এই পুরো ঘটনা বুঝতে পারলেও হরি বা ডিএসপি গীতাকে কিছুই জানায় না। গীতা মেয়ের মৃত্যুর জন্য হরিকেই দায়ী ভাবে। তাই হরি জানে অপরাধবোধ জমে থাকলে কতটা কষ্ট। হরি চায় না গীতা জেনে যাক যে নীলার পিছনের মৃত্যুর কারণ আসলে সে নিজেই। সারা জীবন অপরাধবোধের অসীম কষ্ট বেয়ে বেড়াবে। যাই হোক, গীতার ডিভোর্স কেসের জন্য কেসটা কোর্টে ওঠে। এতে কোনো আপত্তি না জানায় কোর্ট থেকে বেরিয়ে
হরির কাছে প্রবীণের ফোন আসে। প্রবীণ জানায় মৃত্যুর আগের দিন আনা ক্রিস্টির নাম্বারে যে ফোন করেছিল সেই ফোন নাম্বারটা 15 মিনিট আগে চন্দ্রবাবুর বাড়ির কাছাকাছি ওপেন হয়েছে। এটা শুনে হরি বুঝতে পারে চন্দ্রবাবুর প্রাণের ঝুঁকি আছে, তাই সে ফোর্স নিয়ে চন্দ্রবাবুর বাড়ির দিকে যায়, কিন্তু জানা যায় চন্দ্রবাবু ডিউটির জন্য বেরিয়ে গেছে। এদিক সেদিক খোঁজার পর তারা বাস টার্মিনালে গিয়ে চন্দ্রবাবুকে স্বাভাবিকভাবে দেখতে পায়। কিছুটা নিশ্চিত হতে পারে, তবে চন্দ্রবাবু তাদের দেখে এড়িয়ে যায় এবং সেখান থেকে আড়ালে চলে যায়। তখনই ক্রিস্টি সেলিন চন্দ্রবাবুর সামনে আসে এবং ক্রিস্টি ছুরি দিয়ে চন্দ্রবাবুকে আঘাত করে। হরি দ্রুত দৌড়ে গিয়ে চন্দ্রবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়, তবে ক্রিস্টি সেলিনকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের লোক দেখে হরি আশ করতে পারছিল এবার হয়তো তারা গীতাকে আটক করবে, কারণ এই কেসের একমাত্র হরি আর গীতাই তাদের প্রতিশোধ কমপ্লিট করা বাকি আছে। তো হরি দ্রুত গীতার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে গীতা বাড়িতে নেই। প্রতিবেশীর কাছে জানতে পারে গীতা ছোট মেয়েকে নিয়ে ঘণ্টাখানেক আগে বাপের বাড়িতে বেড়াতে গেছে, তাই হরিও বেরিয়ে পড়ে। গীতাকে অ্যালার্ট করার জন্য ননস্টপ ফোন করতে থাকে, কিন্তু গীতা কিছুতেই ফোনে রিচ করতে পারছিল না। এদিকে গীতা বাবার সাথে ডিনার টেবিলে বসেছিল, মিনু বাইরে কেয়ারটেকারের সাথে খেলছিল। একটু পরে মিনু রক্তমাখা শরীরে ঘরের ভেতরে আসে। মিনুর পিছনে ক্রিস্টি ভেতরে ঢোকে এবং গ্যাংয়ের বাকিরা সবাই ভিতরে ঢুকে। এরপর ক্রিস্টি হরিকে ভিডিও কল দিয়ে সিচুয়েশন দেখিয়ে বলে এদেরকে বাঁচাতে চাইলে হরি যেন একা এখানেই আসে। তো অপরাধীরা গীতাকে আটকে রেখে জোর করে নীলার ভিডিও দেখাচ্ছিল। এ সময় ডিনার টেবিলে গীতার বাবার পাশেই এই গ্রুপের একজন লাইটার দিয়ে একটি স্টিক ধরাচ্ছিল। গীতার বাবা তার হাতে অ্যালকোহলের গ্লাস দিয়ে তার উপরে ছুঁড়ে মারে। মুহূর্তেই শরীরে আগুন ধরে যায়। আগুন নিবানোর জন্য গ্যাংয়ের বাকি মেম্বাররা ব্যস্ত হয়ে পড়ে। তখন গীতার বাবা গীতাকে ইশারায় বলে ড্রয়ারের ভেতরে রিভলভার পাশে। গীতা রিভলভার বের করে বাবাকে দিলে অপরাধীর উপরে গুলি চালায়। সবাই আড়ালে লুকিয়ে পড়ে। সুযোগে গীতার বাবা গীতা এবং মিনুকে বাইরে বের করে দেয়। ততক্ষণে গীতার বাবার রিভলভারের গুলি শেষ হয়ে গিয়েছিল। কিস্টি ওনার উপর ঝাঁপিয়ে করে এবং হত্যা করে। এরপরে তারা গীতার গাড়িটাকে ধাওয়া করে। গীতা গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছিল, কিন্তু উল্টো পথ দিয়ে কিস্টি একা একা গাড়ি নিয়ে ধাওয়া করায় গীতাকে আটকে দেয়। কিস্টি গীতাকে মাটিতে ঠেসে ধরে এবং টর্চার করে, তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর মিনুকে হত্যা করার জন্য কিস্টি গাড়ির কাছ থেকে এগিয়ে যায়। মিনু ততক্ষণে জঙ্গলের ভিতরে পালিয়ে গিয়েছিল। এ সময় বাকিরাও সেখানে পৌঁছায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে মিনুকে খুঁজতে থাকে। ততক্ষণে হরিও সেখানে পৌঁছে যায়। গীতাকে সামনে নিয়ে মিনুকে বাঁচানোর জন্য ভেতরে দৌড়ে যায়। এদিকে মিনু পালিয়ে একটি গোডাউনের ভিতরে লুকিয়ে পড়েছিল। তবুও তারা মিনুকে খুঁজে পায়, তবে মিনুকে বাঁচাতে সেখানে হরিও পৌঁছায়। হরির সাথে তাদের ডু অর ডাই ফাইট হয়। এক পর্যায়ে তাদের ধরাশয়ী করে ফেলে এবং কিস্টিকে গলা চেপে ধরে। এ সময় পুলিশ ফোর্স চলে আসে। এরপরে কয়েক মাস কেটে যায়। গীতা মিনুকে নিয়ে হরির সংসারে ফিরেছে, কারণ সে বুঝতে পেরেছে নীলার মৃত্যুর জন্য হরি দায়ী না। তারা বেশ ঘটা করে মিনুর জন্মদিন পালন করছিল। সেখানে সে সময় ডিএসপি আসে এবং জিজ্ঞেস করে হরি তুই কাল কোথায় ছিলি। এরপরে টিভি চালু করে ডিএসপি হরিকে একটা নিউজ দেখায় সেই 4 জন অপরাধী যারা প্রমাণের অভাবে গতকাল ছাড়া পেয়েছে, কিন্তু আজকে তাদের লাশ খুঁজে পাওয়া গেছে। পুলিশের ধারণা এরা ড্রাগ ওভারডোজের কারণে মারা গিয়েছে, কিন্তু আদতে এদের হরি খুন করেছে। এদের ছাড়া পাওয়ার খবরটা হরি পেয়ে গিয়েছিল, তাই সে তাদেরকে ফলো করে ড্রাগের সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সেই বিষাক্ত ড্রাগ সেবন করায়। সাথে সাথে ওরা 4 জন মারা যায়। অবশ্য ডিএসপি সন্দেহ করেছিল হরি এরকম কিছু একটা করবে। কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। সেই সাথে সব অপরাধের শাস্তি নিষেধের মধ্যেও সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। এরকমের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।